অভয় অনেক বছর পর যাচ্ছে তার মাসির বাড়ি। বসে আছে রাতের শেষ লোকাল ট্রেনে। যাত্রী তেমন নেই বললেই চলে। নিরিবিলি কামরায় তার পাশে বসে আছেন এক ভদ্রলোক, সাদা পাঞ্জাবি পরিহিত, চুপচাপ জানলার বাইরে তাকিয়ে। ট্রেন ছুটে চলেছে রাতের নিস্তব্ধ অন্ধকার চিরে। ট্রেনের একটানা শব্দ আর দুলনি, আর বাইরে ঘন কালো অন্ধকার। অভয় জড়সড় হয়ে বসে আছে। সে গ্রামের মানুষ, খেতে খামারে কাজ করে, তাই এসব ট্রেন বাসে তার যাতায়াত আজ বহু বছর পর। সে যাই হোক। ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম। ভদ্রলোক মুখ তুলে তাকালেন, ঠোঁটে এক টুকরো হাসি। হ্যাঁ হ্যাঁ, বলুন ভাই, কি কথা? অভয় একটু ইতস্তত করে প্রশ্ন করল, আমি কনকপুর যাব, কিন্তু এদিকে তেমনভাবে চিনি না। তা কনকপুর স্টেশন আসতে কতক্ষণ লাগবে বলতে পারেন? লোকটির চোখে যেন এক মুহূর্তের জন্য ঝিলিক খেলে গেল। হ্যাঁ অবশ্যই, কেন বলতে পারবো না ভাই। আমি নিয়মিত এই ট্রেনে যাতায়াত করি। আমি নামব হরিনাথ বাজারে। আমাদের স্টেশনটা হলো কনকপুরের পরই, আর কনকপুর স্টেশনটা এই সামনেই। অভয় যেন হাফ ছেড়ে বাঁচল। তা ভালোই হলো, আপনার সাথে দেখা হয়েছে। বাসে উঠলে না হয় কন্ডাক্টরকে ঠিকানা জিজ্ঞাসা করা যায়, কিন্তু ট্রেনে তো তেমন সুযোগ নেই। আবার কামরাও প্রায় ফাঁকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। থাক, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই। যদি ধন্যবাদ দিতেই হয় তবে ওপরের ওয়ালাকেই দিন। আমি তার নিমিত্ত মাত্র। তবে শুনে অবাক লাগছে ভাই, কনকপুরে যাবেন, তাও আবার এত রাতে। কি করতে যাচ্ছেন ওখানে? আপনাকে তো সাধারণ মানুষই মনে হচ্ছে। তা মাথায় কি কোনো পাগলামি চাপল নাকি? অভয় একটু বিরক্ত হলেও শান্তভাবে উত্তর দিল, আপনার কথা কিছুই বুঝলাম না ভাই। সেখানে আমার মাসির বাড়ি, আমি বেড়াতে যাচ্ছি। লোকটির মুখের ভাঁজ গভীর হল। কিছুক্ষণ চুপ থেকে সে যেন নিজেকেই বলল, হ্যাঁ, হতে পারে। দু এক ঘর লোক হয়তো এখনো টিকে আছে। তবে সত্যি বলতে গ্রামটা এখন প্রায় ফাঁকা, লোকজন আর তেমন নেই। প্রায় 4 ঘন্টা পর ধীরে ধীরে এসে থামল ট্রেন। অভয় সামান্য উৎকণ্ঠার প্রশ্নবিদ্ধ মন নিয়ে ট্রেনটি থেকে নামল। তারপর দাঁড়ালো ট্রেনের প্ল্যাটফর্মের ওপর। ছোট্ট অজপাড়া গাঁয়ের এক নিঃশব্দ স্টেশন। স্টেশন ঘরে চোখ গেল অভয়ের। কেবল একজনই বসে আছে, স্টেশন মাস্টার। পুরো প্ল্যাটফর্মে আর কোনো মানুষ নেই। প্ল্যাটফর্মের চারপাশটা ফাঁকা। না কোনো ভিড়, না কোনো কোলাহল, শুধু হাওয়া আর ঝিঝি পোকার ডাক। অভয়ের বুকের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতার শিহরণ বয়ে গেল। এখন প্রায় মাঝরাত, যানবাহন তো দূরের কথা, একটি মানুষও দেখা গেল না আশেপাশে। সে হালকা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, না, কটা বাজে কে জানে। গতকাল পর এই এলাকায় এলাম, চারপাশে কোনো ভ্যান রিক্সাও নেই। অনেকটা পথ যেতে হবে। যদি একটা বাহন পাওয়া যেত। সার স্টেশন মাস্টার মশাইয়ের সাথে একবার কথা বলে দেখি। তিনি এখানকার অভিজ্ঞ লোক, হয়তোবা তিনি আমাকে কোনো একটা উপায় বলে দিতে পারবেন। যাই, ওনার সাথে কথা বলে দেখি। এই বলে অভয় স্টেশন মাস্টারের সাথে কথা বলতে সেখানে উপস্থিত হল।
কে হে তুমি ভাইয়া? এই এত রাতে কোথা থেকে উদয় হলে? ট্রেনে আসা হয়েছে বুঝি, না আবার অন্য কোনো মতলব আছে তোমার? শোনো, আমি কিন্তু এখানকার স্টেশন মাস্টার, আমার সাথে একটুও চালাকি করবে না। বলো, এত রাতে এখানে কি চাই? হ্যাঁ, না না, আমি কোনো চোরবাটপার নয় বাপু। আমি আপনাদের ট্রেনেরই যাত্রী। এই যে একটু আগে এখানে ট্রেনটা এসে থেমেছিল, আমি ওই ট্রেনেই এসেছি। এই যে আমার টিকিট, আমি কনকপুর গ্রামেই যাব। এত রাতে কোনো যানবাহন তো দেখছি না, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। এই জায়গাটা আমার তেমনভাবে চেনা জানা নেই, তাই আর কি। তাই বলো, তাই বলো। আমিও তেমনটাই ভেবেছিলাম। তোমাকে দেখে আমার তেমন খারাপ লোক বলে মনেই হয়নি। তবে আসলে কথাটা কি জানো, আমার না আবার বড্ড ভূতের ভয়। তার মধ্যে সৃষ্টিকর্তা আবার আমার চাকরিটা জুটিয়ে দিল এই কনকপুর গ্রামের স্টেশন মাস্টারের চাকরিটাই। কথায় বলে না, যেখানে ভূতের ভয় সেখানেই ভিতুরামের চাকরি হয়। আমারও না তাই হয়েছে জানো ভাই। এই জন্যই একটু পরখ করে নিলাম এত রাতে তেনারা আবার এলেন কিনা তোমার রূপ ধরে। তাই তারপর তোমার টিকিট দেখে নিশ্চিত হলাম যে তুমি মানুষ। সে জাগে তা বাপু, আগেই বলে রাখি, যেহেতু তুমি মানুষ তাহলে কান খুলে শোনো। আমার কাছে কোনো গাড়ি নেই, কোনো উপায়ও নেই, নেই কোনো থাকার জায়গা, এমনকি রাতের খাবারও শেষ। তা আমার কাছে আপনার আর কি চাই? কনকপুর সে বহুদূর, কথা না বাড়িয়ে জোরসে হাঁটা লাগাও। দেখো শিখে ছেড়ে কিনা। আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। রাতে আর ট্রেন আসবে না, আমার এখন ছুটি। অভয় মনে মনে বলল, বাহ বাহ, এ তো আচ্ছা লোক। একগাল কথা বলে আমার প্রায় 30 মিনিট নষ্ট করলো। ওর ভাগ্য ভালো যে আমি মানুষ। যদি ভূত হতাম না, তাহলে আচ্ছা করে গলাটা টিপে দিতাম। অভয় তারপর কোনো কথা না বলে সোজা কনকপুরের পথ ধরে হাঁটা শুরু করল। আর উপায় কি, হেঁটেই যেতে হবে। অচেনা বা অল্পই চেনা সেই গ্রাম্য পথ ধরে অভয় ধীরে ধীরে হাঁটা শুরু করল। রাতের বাতাসে এক অদ্ভুত শূন্যতা, চারপাশে অন্ধকার গাঢ় হয়ে ঘনিয়ে এসেছে। কত বছর পর এলাম বাবা। চারপাশ যা অন্ধকার, তাতে এমনিতেই ভয় করছে। আর কোনো লোকও নেই যে কিছু জিজ্ঞাসা করব। প্রায় 1 যুগ কেটে গেছে সে এইদিকে আসেনি, তাই পথ চিনতে বেশ কষ্টই হচ্ছিল তার। রাত তখন গভীর, আকাশে আলো করে জ্বলজ্বল করছে চাঁদ। আকাশ জুড়ে অগণিত তারা জ্বলজ্বল করছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক। চাঁদের আলো থাকলেও তাতে আর কতটুকু অন্ধকার দূর হয়, তাই সমগ্র গ্রাম্য পথ জুড়েই অন্ধকার। এমন যে নিজের ছায়াটাও ঠিকমতো বোঝা যায় না। ব্যাপারটা কি হলো? মাসির বাড়ি তো এ পথেই কোথাও হবে। না, যতটুক মনে পড়ে আমি ঠিক পথেই এসেছি। না না, পথ তো ভুল হবার কথা নয়। কিন্তু মাসির বাড়িটা গেল কোথায়? যেদিকেই তাকাই শুধু জোপ জঙ্গল। কতদিন আগে এসেছিলাম মায়ের সাথে, বোধহয় ভুলই করেছি। এতটা পথ হেঁটে তারপর ট্রেনে চড়ে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। তার চেয়ে বরং আশেপাশে একটু খুঁজে দেখি কোথাও কোনো থাকার জায়গা পাই কিনা। হ্যাঁ, তাই করি। এই বলে অভয় আবার হাঁটা শুরু করল। সে বহু বছর পর এই গ্রামে আসলো। মায়ের কড়া নির্দেশে যে মামা মারা গেছে, মাসি একা পড়ে আছে, সে অনেক বছর আগে থেকেই। তুই গিয়ে তাকে নিয়ে আসবি। কিন্তু ট্রেনটা এলো দেরি করে।
লোকাল ট্রেনের এই একটাই দশা। গ্রামের বাইরে অদ্ভুত এক ছোট্ট স্টেশনে দাঁড়িয়ে গেল। অগত্যা নেমে যেতেই হল। সন্ধ্যের পর প্রায় অচেনা একটা জায়গাতে এসে নেমে পড়া অভয় এই গ্রামের পথটা ঠিকমতো চেনে না, তার উপর এত রাতে একা। অভয় অনেকক্ষণ হাঁটার পর হঠাৎই দেখতে পেল অন্ধকারে বিশাল এক অতি প্রাচীন জমিদার বাড়ি। ভাঙাচড়া হলেও জমিদারি ঐশ্বর্যের ছাপ যেন এখনো মুছে যায়নি। বাহ, জমিদার বাড়ি! শোনা যায় এদের কাচারি করে পথিকদের থাকতে দেওয়া হতো। তবে এই বাড়ি তো এখন জনমানব শূন্য মনে হচ্ছে। সে যাই হোক, আগে তো ভেতরে যাই, তারপর সব না হয় বোঝা যাবে। এই কথা বলে সে ভেতরে প্রবেশ করল। কিন্তু অবাক করা ব্যাপারটা হল, প্রধান ফটকের বিশাল দরজাটা খোলাই আছে। অদ্ভুত এক ঠান্ডা হাওয়া ভেতর থেকে আসছিল। গা শিউড়ে উঠলেও অভয় সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকল। কেউ কি আছেন? কেউ কি থাকেন এখানে? কেউ কি আছেন? জোরে ডাক দিল সে। কোনো উত্তর নেই। নিস্তব্ধতা যেন আরো গা ছমছমে হয়ে উঠল। ঘরের পর ঘর সে দেখল, সব ভাঙাচোরা, মাকড়সার জালে ঢাকা, দুর্গন্ধময়। কিন্তু হঠাৎ এক ঘরে ঢুকে অভয় স্তম্ভিত হয়ে গেল। মাঝখানে রাখা এক বিশাল সোনালী ঘণ্টা। ঘণ্টাটা অদ্ভুতভাবে অভয়কে আকর্ষণ করছিল, যেন তাকে কেউ ডাকছে। নে অভয়, দাঁড়িয়ে আছিস কেন? ধর ধর ঘন্টাটাকে, ও তো তোরই জন্য অপেক্ষা করছে। এত কি ভাবছিস? নে, ঘন্টাটা যে মানুষের হাতের স্পর্শ চাইছে, নে ওটাকে হাত দিয়ে ধর। এক অজানা আবেশে সে ঘণ্টাটিকে হাত দিয়ে ধরল। তারপর সেটিকে মেঝেতে রেখে কাপড় দিয়ে পরিষ্কার করতে শুরু করল। ঘণ্টার গায়ে জমে থাকা ধুলো জাল সরিয়ে দিলে তার ঝকমকে আভা ঘরটাকে আলোকিত করে তুলল। অভয় তারপর ঘণ্টাটিকে আমারও যথাস্থানে আবার লাগিয়ে দিল। হঠাৎই চারপাশ ভরে উঠল অদ্ভুত আলোয়। ঠান্ডা বাতাস বইতে লাগল, আর অভয়ের চোখের সামনে ভেসে উঠল এক রূপসী নারী। তার চোখে অচেনা দীপ্তি, গলায় অলৌকিক সুর। কে তুমি? ঘন্টাটাকে এভাবে যত্ন করলে কেন? আপনি কে? মানুষ নাকি অন্য কিছু? সেই নারী মৃদু হাসল আর বলে উঠল, আমি কোনো মানুষ নই, আমি একজন পরী। হ্যাঁ, ঠিকই শুনছ, আমি একজন পরী। আমার প্রাণ স্বরূপ হলো এই ঘণ্টা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আজ বহু বছর ধরে এই ঘণ্টাটি অযত্নে অবহেলায় এখানেই পড়ে আছে। সেই বহুদিন থেকে কেউ একে ছুঁয়েও দেখেনি। অভয় হতবাক হয়ে শুনতে লাগল। পরী ধীরে ধীরে বলল, এই ঘণ্টা কোনো সাধারণ ঘণ্টা নয়। এই ঘণ্টাটা নিয়ে এক করুণ ঘটনা রয়েছে। সে অনেক আগের কথা। এক তান্ত্রিক পরীদের দেশ থেকে এই ঘণ্টা এনেছিল। যখনই এই ঘণ্টা বাজত, আমরা পরীদের দেশ থেকে পৃথিবীতে নেমে আসতে পারতাম। সেই সাথে একদিন আমিও এই জমিদার বাড়িতে নেমে এসেছিলাম। কিন্তু এই বাড়ির জমিদার একবার আমাকে দেখে আমার রূপে মুগ্ধ হয়। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি রাজি হইনি। এতে করে সেই অত্যাচারী জমিদার ক্ষুব্ধ হয়। তখন সে তার পোষা তান্ত্রিককে দিয়ে আমাকে বোতলে বন্দি করল। অসহ্য যন্ত্রণা চলল আমার ওপর। অবশেষে একদিন সেই বোতলটি আমার জাদু বলে ফেটে যায়। আমি মুক্তি পেলাম। তারপর আমি ও আমার সঙ্গী ক্রোধান্বিত পরীরা সকলে মিলে প্রতিশোধ নিল। এক রাতেই এই বাড়ির সবাইকে হত্যা করা হলো। তারপর থেকেই এ জমিদার বাড়ি অভিশপ্ত। পরীরা সকলে মিলে শুধু এই জমিদার বাড়ির লোকদেরকেই হত্যা করেনি, তারা আশেপাশের সকল গ্রামের মানুষকেও হত্যা করে তাদের প্রতিশোধ পূরণ করে। অভয়ের মুখ শুকিয়ে গেল। সে তো এসেছিল মাসির খোঁজ নিতে। আমার মাসি, উনি কি বেঁচে আছেন? না, তিনিও সেই রাতেই প্রাণ হারিয়েছেন।
তুমি এখানে আর কিছু খুঁজে পাবে না। তুমি ঘণ্টাটির প্রতি যে ভালোবাসা ও যত্ন দেখিয়েছ, তাই আমি তোমাকে পুরস্কার দেব। এই বলে পরী মন্ত্র বলে অনেক সোনার মোহর হাজির করল। সোনার মোহর। এই মোহর আমি তোমাকে দিলাম, এগুলো তোমার। তবে আর দেরি করো না, এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে আছে অভিশাপ। এই বাড়ি নিরাপদ নয়। অভয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হাত জোড় করে বলল, ধন্যবাদ হে পরীদের দেবী, আমি এই উপকার কোনো দিনও ভুলব না। পরী তারপর এক মায়াময় হাসি দিল, তারপর এক মুহুময় আলোর ঝলকানির মতো সে বাতাসে মিলিয়ে গেল। অভয় আর দেরি না করে দ্রুত জমিদার বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে লাগল। পেছনে যেন ভেসে আসছিল অদ্ভুত সব হাসির শব্দ। দূরে কোথাও এক ফালি আলো দেখা গেল, সেই পরীর আশীর্বাদ পুষ্ট অন্য কোনো পরীদের আলো। অভয়ের মনে একটু সাহস সঞ্চারিত হল। অভয় মনে মনে বলল, এই জায়গাটা তো অভিশপ্ত, তবে এখানে সৌভাগ্য ছিল কেবল আমার জন্য। তাই আজকে আমি বেঁচে ফিরলাম। তার সঙ্গে নিয়ে চললাম এক অমূল্য শিক্ষা। লোভ, ক্ষমতার আর অমানবিকতার ধ্বংস ডেকে আনে, সেটা আজ হোক বা কাল। তারপর অভয় সোজা বাড়িতে ফিরে যায়। তারপর তার পিতামাতাকে গত রাতের সকল ঘটনা খুলে বলে। সকলে তার কথায় অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। সবার মনে কিছুটা বিশ্বাস আর কিছুটা অবিশ্বাস। কি বলিস কি অভয়, এ আবার হয় নাকি রে? তুই সেই ছোটবেলায় একবার তোর মায়ের সাথে গিয়েছিলিস তোর মাসির বাড়িতে। জায়গাটা বহু দূরে হওয়ায় আর সংসারের ব্যস্ততায় আমরা কখনো তার খোঁজ রাখতে পারিনি বটে। তবে একজন জলজ্যান্ত মানুষ তার বাড়িঘর একেবারে সব শুদ্ধ এক রাতের মধ্যে হাওয়া হয়ে যাবে, এটা কি করে সম্ভব? একদম মিথ্যে কথা বলবি না, মিথ্যে বলবি না কিন্তু। তুই আমার আদুরে খোকা। আমার মনে হয় এত দূরের পথ বলে তুই আর সেখানে যাসনি। হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে রাত কাটিয়ে তারপর কারোর পাল্লায় পড়ে একটু ছাইপাশ কিছু গিলেছিস, তারপর বাড়িতে এসে সব ওই গাঁজাখুরি গল্প জুড়ে দিয়েছিস। এবার সত্যি করে বল, তুই কোথায় গিয়েছিলি? না মা, সব একেবারে সত্যি ঘটনা। এই দেখো, এই সেই সোনার মোহর যেটা আমাকে ওই পরীটা দিয়েছে। সকল কথা সেই আমাকে বলেছে, আমি মিথ্যে বলছি না মা। কিন্তু তার মা আর তাকে কোনো প্রশ্ন করল না। তবে অভয়ের মনে চিরদিনের জন্য রয়ে গেল সেই অন্ধকার রাতের সেই অলৌকিক স্মৃতি।